প্রধান উপদেষ্টার সঙ্গে কাল বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। গাজীপুর থেকে গ্রেফতার সাবেক এমপি চয়ন ইসলাম। অপারেশন ডেভিল হান্টে ধরা 1308 হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত চলবে অভিযান। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। আওয়ামী লীগ আমলে পাঠ্য বই ছাপাতে ভারতের প্রেসকে একচেটিয়া কাজ দেওয়ার অভিযোগ। এনসিটিভিতে দুদকের অভিযান, অনিয়মে জড়িতদের খুঁজে বের করার ঘোষণা। এবং ফ্যাসিস্ট সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি, মন্তব্য আসিফ মাহমুদের। ভাঙন রোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জানালেন পরিবেশ উপদেষ্টা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। রোববার ইসির সঙ্গে মতবিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া যাবে না, সবাইকে সতর্ক হয়ে ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। অন্য নেতারা জানান, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির 3 শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তুলে ধরে নগরের সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় যোগ দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? ভোটের অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনও একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা প্রকাশ করে অত্যাবশ্যকীয় সংস্কার করেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসররা ঘাপটি মেরে রয়েছে, তাদের নির্মূল করতেই ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত।
পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত দেখতে চায় জাতীয় নাগরিক কমিটি। রোববার বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিন 30টি দেশের 75 জনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির ডায়াসপোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সার্জিস আলম বলেন, যখন দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন হচ্ছিল তখন প্রবাসী যোদ্ধারা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে দেশবাসী। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে নির্বাচনটি হবে, আমরা অবশ্যই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেই নির্বাচনে আমাদের সকল প্রবাসী ভাইদের ভোটাধিকার আমরা নিশ্চিত দেখতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা দীর্ঘ সময় দেশের বাইরে বিভিন্ন সময়ে কাজ করেছেন, দেশকে সাপোর্ট করেছেন। তাদের মধ্য থেকে আমরা অবশ্যই একাধিক মানুষকে চাই যারা সংসদে গিয়ে পলিসি মেকিং এ কাজ করবেন। কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছে সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে অপারেশন ডেভিল হান্টে নামে শ্রীপুর থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে 5তলা ভবনের 4র্থ তলায় তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করে পুলিশ। দীর্ঘ 2 মাস ধরে ভবনটিতে চয়ন ইসলাম অবস্থান করছিলেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের কয়েকজন সদস্য। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় জুলাই গণহত্যার বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দেয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আহত ও শহীদদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় অন্যান্যদের মধ্যে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম উপস্থিত ছিলেন। ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব। জানান,
এরই মধ্যে অর্থ পাচারে জড়িতদের শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করা হয়েছে। বিদেশ থেকে টাকা ফেরাতে চলছে জোর তৎপরতা। প্রেস সচিব আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এসব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এতে উঠে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও সমসাময়িক নানা প্রসঙ্গ। প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে সব বাহিনীর সমন্বয়ে কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে, যা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে বলে আশা তার। আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা। অর্থ পাচারে জড়িত শেখ হাসিনার ঘনিষ্ঠ 12 জনকে চিহ্নিত করার কথা জানিয়ে প্রেস সচিব জানান, ব্যাংক লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস বলেছেন, যারা যারা এই যে ব্যাংক ডাকাতির সাথে জড়িত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন। 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি। এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়। গত 6 মাসে প্রবাসী আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রমজানে খাদ্য ঘাটতির কোনো শঙ্কা নেই। ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের 2 কোটি পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে এনসিটিভিতে অভিযান চালিয়েছে দুদক। অনিয়মে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিম্নমানের পাঠ্যপুস্তক ও অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দেওয়ার অভিযোগের সত্যতার খোঁজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে অভিযান চালায় দুদক। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হচ্ছে, 2011 সাল থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলে ভারত ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি ছাপাখানা দরপত্রে অংশ নেয়। পরে শুধু ভারতের কয়েকটি ছাপাখানা একচেটিয়া কাজ পায়। কলকাঠি নাড়েন এনসিটিভির সাবেক চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক সহ বেশ কয়েকজন। এমনকি 2017 সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে সরকারের উচ্চ মহলের ইশারায় 2 কোটি বই ছাপানোর কাজ যায় ভারতের হাতে। নিম্নমানের ছাপার মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠলেও নিশ্চুপ ছিল বিগত আওয়ামী লীগ সরকার। দুদক বলছে, এসব অনিয়মের সঙ্গে কারা জড়িত কিংবা পরামর্শক হিসেবে কারা ছিল তা বের করতে চায় সংস্থাটি। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি। এদিকে 187 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সম্পদ কানাডায় পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার স্ত্রীর সম্পদের বিরুদ্ধে আলাদা 4 মামলা করেছে দুদক। 124 কোটি 93 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক জানান, টিউলিপ সহ অন্য কারো মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে সেই টাকা দেশে আনার উদ্যোগ নিয়েছে দুদক। এরই মধ্যে এসব বিষয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের 25 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে ভল্টের তল্লাশি চালিয়ে কিছুই পায়নি দুদক। তবে সব লকার খুলতে কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়। তল্লাশি শেষে সাংবাদিকদের এই কথা জানান দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামান। এ সময় অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকা কর্মকর্তাদের 300 লকারের মধ্যে কিছু লকার খুলতে আজ দুদকের পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংকে অবস্থান নেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা কিন্তু এটা পরীক্ষা করে দেখেছি যে সাবেক গভর্নর, বিশেষ করে ডেপুটি গভর্নর যারা রয়েছেন, যাদের নামের অভিযোগ আমাদের ওখানে চলমান রয়েছে, অনুসন্ধান চলমান আছে, তাদের নামে যে কজন আমরা এনেছি তাদের নামে সেই ডিপোজিট নেই। হয়তো সামনে যাদের আরও নাম রয়েছে তাদের নামে হয়তো থাকতে পারে। যেসব ছাত্র বা সংগঠনের মধ্যে দুর্বৃত্ত পরায়ণতা আছে তারা যেন ডাকসুতে নির্বাচিত হতে না পারে এ বিষয়ে শিক্ষার্থীদের সোচ্চার থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, পুরনো রাজনীতির সংস্কার ভেঙে দেশে আদর্শ রাজনীতির গাইডলাইন তৈরি করতে হবে ঢাবিকে। এদিকে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করা উচিত বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাহমিদ আল মুদাসির চৌধুরী। একটু অনুরোধ করব, যদি আবার ওইখানে গেলেন, যেহেতু আমার সাথে দুর্বৃত্তপনা যারা রাজনীতির মধ্যে আছে, জাতীয় ক্ষেত্রে থাকুক, ছাত্রদের মধ্যে থাকুক, এক্সপোজ করেন। এত বড় একটা অভ্যুত্থান একটা ব্যর্থতার চোরাগুড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আজও আপনারা চেতনার ওই মশালটা যদি জ্বালাতে পারেন, সত্যিকার রাজনীতির গাইডলাইন যদি দিতে পারেন, বাকিরা সেটা মানতে বাধ্য। জুলাই আন্দোলনের 9 দফা যখন প্রস্তাবনা থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল আমার ছাত্র সংসদ নির্বাচন। আজকে আন্দোলনের 6 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ডাকসুর ব্যাপারে আমাদের কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে অনেক বড় একটা ব্যর্থতা, এবং যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার সেখানে না করে সময়ক্ষেপণ করা হচ্ছে। এর পাশাপাশি ছাত্র সংগঠনগুলো তারা এখনো এখানে একাত্ম হতে পারেনি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। দেশটিতে বসবাসরত বড় সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এছাড়াও টেক্সটাইল, কৃষিপণ্য ও জ্বালানির ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য ক্রমবর্ধমান। উভয় দেশ জাতিসংঘ ও ওআইসির মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছে এবং সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের অবকাঠামো ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নিয়মিতভাবে বিনিয়োগ করছে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে এই সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রবাসের সময় আরও থাকছে। বরিশালে বিপিএল শিরোপা উদযাপনের আয়োজনে হট্টগোল বিশৃঙ্খলা, বেলস পার্ক মাঠে জনসমুদ্র। বেশি সময় থাকতে না পারায় দুঃখ প্রকাশ অধিনায়ক তামিমের। আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখি না। সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না। ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। শক্ত কূটনৈতিক তৎপরতার ভারতের সঙ্গে চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে তিস্তা অভিমুখে দুই তীরে বসবাসকারী হাজার হাজার বাসিন্দা। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নিতে তাদের এই যাত্রা। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে রংপুরের কাউনিয়া রেল ব্রিজ সংলগ্ন তিস্তার পূর্ব পার। তিস্তা নিয়ে সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙ্গন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে জীবনযুদ্ধে টিকে আছেন তারা। ইন্ডিয়া থেকে পানি আসে, বন্যায় আমরা আমাদের সর্বোচ্চ হারিয়ে যায়। আমরা চাই তিস্তার সমস্যার সমাধান করে আমাদের উত্তরবঙ্গের মানুষের যে মঙ্গাপ্রীত অঞ্চল হিসেবে যে কুখ্যাতি রয়েছে, যে দুঃখবোধের জায়গা রয়েছে, সেখান থেকে উত্তরণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। গণশুনানি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার 45 কিলোমিটার এলাকা ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন দেশ যদি
করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না। একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে জানি সময় মতন জানানো হয়। এইটা আমাদের না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। 2014 সালের পর থেকে ভারত একতরফা পানি প্রত্যাহার ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে মহা দুর্যোগ তৈরি করলে নদী পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রফতানি আয়ের ইতিবাচক ধারার মধ্যেই আবারও বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি পোশাক ক্রেতারা। এতে বাড়ছে ক্রয়াদেশ। এমন পরিস্থিতিতে দর কষাকষি ছাড়া যেন কোনো প্রতিষ্ঠান ক্রয়াদেশ না নেয়, সেই আহ্বান বিকেএমই এর। রফতানি আয়ের পরিসংখ্যান আর প্রবৃদ্ধির বিচারে গেল 7 মাস ধরে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে আবার আশার পালে হাওয়া লাগাচ্ছে আগামী দিনের ক্রয়াদেশ প্রাপ্তি। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএম এর তথ্য, গেল জানুয়ারিতে ঢাকা জোনে রফতানি আদেশের বিপরীতে ইউটিলিটি ডিক্লারেশন বা ইউডি 33% বেড়ে দাঁড়িয়েছে $2.96 বিলিয়ন। আর চট্টগ্রাম জোনে দাঁড়িয়েছে $19.10 কোটি। বছর ব্যবধানে যা বেড়েছে 45.72%। ব্যবসায়ীরা বলছেন, চলতি অর্থ বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় ক্রেতারা অন্য দেশে চলে গেলেও সাম্প্রতিক চীন মার্কিন শুল্ক যুদ্ধের কারণে আবার তারা ফিরতে শুরু করেছেন বাংলাদেশে। তো এইটা যদি চীনের উপরে শেষ পর্যন্ত শুল্কটা যদি বহাল থাকে, তো তার একটা বেনিফিট আমরা ইনস্ট্যান্ট একটা বেনিফিট আমরা পাবো, এবং সেই অর্ডারটা কিন্তু আমি বলবো এখন যে ভালো অবস্থা আছে এর উপরে গিয়েও যোগ হবে। ক্রেতারা যখন আস্থা নিয়ে আবার ঝুঁকছেন বাংলাদেশি পোশাকে, তখন যেন কোনো প্রতিষ্ঠান কম দামে ক্রয়াদেশ নিয়ে অন্য উদ্যোক্তাকে ক্ষতির মুখে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিল্প নেতারা। দক্ষ দর কষাকষির অভাবে আমরা অ্যাটলিস্ট 5% আমরা প্রাইস হারাচ্ছি। একটু না বলা শিখেন, একটু রিফিউজ করেন, প্রাইসটা নিজেরা মানে লসে কোনো অর্ডার যেন কেউ না নেয়। কারণ আমাদের যে সুযোগটা আছে সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাইতে পারলে আমরা ভালো প্রাইসে অর্ডার নিতে পারবো। অর্থনীতিবিদরাও বলছেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করলেই হবে না, দর কষাকষিতেও কৌশলী হতে হবে উদ্যোক্তাদের। আর তা করতে সরকারকে পাশে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের পণ্যের ন্যায্য দাম পাওয়াটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের শ্রমিকদের অধিকার। সবাই মিলে আসলে বাংলাদেশের যে তৈরি পোশাকের বা আমাদের রপ্তানি পণ্যের দাম বাড়ানোর জন্য আসলে এখানে সরকারকে লিড নিতে হবে এবং নিয়ে এই নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়ে যাতে বাংলাদেশে পোশাকের দামটা বা রপ্তানি পণ্যের দামটা ভালো পাওয়া যায়, সেটার জন্য একটা দৃশ্যমান অগ্রগতি সাধন করতে হবে। রফতানি বাজার সম্প্রসারণে আসছে মুদ্রানীতিতে সুদ হার কমানোর দিকে নজর দেওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। ইয়ানু শিফাত, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞার মধ্যেই বছরে উৎপাদন হচ্ছে প্রায় 12 লাখ মেট্রিক টন পলিথিন। অভিযানে কারখানা বন্ধ হলেও গোপনে আবারও চালু হচ্ছে। শক্ত অবস্থানের ঘোষণা দিয়েও সফলতা পাচ্ছে না সরকার। অসচেতনতাকে দুষছেন পরিবেশ উপদেষ্টা। এ যেন বাতির নিচে অন্ধকার। দেখতে আবাসিক ভবন হলেও বন্ধ দরজার পেছনে পলিথিন কারখানা। পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানের পরও চলছে উৎপাদন। এই চিত্র রাজধানীর পুরান ঢাকায়। কেন পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ পলিথিনের এত দৌরাত্ম্য, তার উত্তর খোঁজার চেষ্টায় সময় সংবাদ। গেল মাসে এই এলাকায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। এতে 6 জনকে গ্রেফতার রিমান্ড দেওয়া হলেও আত্মগোপনে চলে যান অনেক মালিক। বন্ধের কয়েকদিন পর ফের চালু হয় কারখানাগুলো। এতদিন তো বন্ধ ছিল, কালকে থেকে না কবে থেকে আবার করছে, সরকারের নিষেধ দিছে, বন্ধ ছিল। 5 আগস্টের পর প্রাথমিকভাবে সুপার শপ ও কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। যদিও এমন সিদ্ধান্তে নানা বিড়ম্বনার অভিযোগ ভোক্তাদের। 554 টাকার বিল হয়েছে আমার, তো সেই জন্য আমার যদি 8 টাকার ব্যাগের প্রাইস দিতে হয় সেটা তো অনেক বেশি। 2002 সালে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের পর পলিথিনের নাম রাজস্বের খাতা থেকে মুছে গেলেও প্রতি বছরই চলছে কোটি কোটি টাকার এই বাণিজ্য। নিষেধাজ্ঞা অভিযানের পরও সবই চলছে আগের মতো। এজন্য জনসাধারণের অভ্যাসকেই দায়ী করছেন পরিবেশ উপদেষ্টা। বিকল্প নেই বলে যেটা ব্যবহার করছেন ওইটা আপনাকে কি অসুস্থতা দিচ্ছে জানেন? এখন বলছে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে পলিথিন, মাইক্রোপ্লাস্টিক, এবং এইটা মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ করে দিতে পারে।
এরপরেও যদি বলেন যে পরিবেশ অধিদপ্তর কেন পারছে না, তাহলে আগে আপনি জিজ্ঞেস করেন নিজেকে যে সমাজ হিসাবে আমরা কেন পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে পারছি না। বিশেষজ্ঞ বলছেন, ভর্তুকি দিয়ে হলেও সহজ বিকল্পের পথে না হাঁটলে এই বিষাক্ত পণ্য গিলে খাবে দেশের নদী, মাঠ, প্রাণ, প্রকৃতি। একই সাথে পলিথিনের উৎস থেকে পলিথিন বন্ধ করতে হবে, একই সাথে মানুষের প্রয়োজন মেটানোর জন্য সহজলভ্য একটি বস্তু, দ্রব্য বা ব্যাগ মানুষের যোগান দিতে হবে। যদি পাশাপাশি দুটো কাজ করা যায় তাহলে পলিথিন নিয়ন্ত্রণ হবে। পরিবেশ বাঁচাও আন্দোলনের গবেষণা বলছে, বছরে 12 লাখ মেট্রিক টনের বেশি প্লাস্টিক পলিথিন উৎপাদন হচ্ছে। এর মধ্যে দিনে 73,000 টন পলিথিন বর্জ্য ফেলা হয় পদ্মা, মেঘনা ও যমুনা নদীতে। না আছে অধিদপ্তরের ছাড়পত্র, না আছে সচেতনতা কিংবা সরকারের কঠোরতা। পলিথিন গিলে খাচ্ছে প্রকৃতি। জাতিসংঘ বলছে 2050 সালের মধ্যে নদী ও সমুদ্রে পলিথিনের পরিমাণ হবে মাছের চেয়েও বেশি। অথচ এর নির্মূলে কার্যকরী কোনো উপায় এখনো জানা নেই দায়িত্বশীলদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন। বাংলাদেশের মানচিত্র রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মন্তব্য করেন দলটির নেতারা। পরে নতুন কমিটি ঘোষণা করা হয়। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কিন্তু জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ। স্থানীয় সময় শনিবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নতুন কমিটি গঠনে সবার আগে মূল্যায়ন করা হবে বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতা কর্মীদের। এই 15 বছর দলের জন্য শ্রম দিয়েছে, ত্যাগ করেছে, নিজের জীবনকে বাজি রেখে জনাব তারেক রহমানের নির্দেশে আগামী বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যারা কাজ করেছে, প্রথম দাবি তাদের। ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের সঞ্চালনায় সম্মেলনে অংশ নেন স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। ক্যালিফোর্নিয়া বিএনপির ঐক্যকে দলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন বক্তারা। আমরা এইভাবে যেদিন সংগঠিত হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে করতে পারি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের ভোটের অধিকার দিবেন, আমরা যেন বহির্বিশ্ব থেকে আমরা ভোট দিতে পারি। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিতে ক্যালিফোর্নিয়া বিএনপির বর্তমান সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানকে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে তাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। কুয়েতের সালমি মরুভূমিতে নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হলো ঋতুরাজ বসন্তকে। মরুর বুকে প্রবাসী বাংলাদেশিদের এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল যেমন খুশি তেমন সাজো। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে শিশুরা গ্রাম বাংলার কৃষক, বেদেনী, ভিখারি, পাগল, নববধূ ও রাখাল সহ বিভিন্ন সাজে উপস্থিত হয় অনুষ্ঠানে। অনেকে নিজ হাতে তৈরি করে নিয়ে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ পিঠা। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই তাদের মূল উদ্দেশ্য। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। অতিরিক্ত দর্শক চাপে পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উৎসব। নগরীর বেলস পার্কে সমর্থকদের ভিড়ের কারণে স্টেজ পর্যন্ত ক্রিকেটারদের গাড়ি আসতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এরপর ক্রিকেটাররা স্টেজে উঠলে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মঞ্চের কাছে সমর্থকরা চলে আসেন। ফলে দ্রুতই অনুষ্ঠান শেষ করে বিশেষ প্রোটোকলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ক্রিকেটারদের। বরিশাল থেকে সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাহবুব রিমনের রিপোর্ট। এই ট্রফিটার জন্য কতই না অপেক্ষা। দূর থেকে হলেও নায়কদের যে এক নজর দেখা যায়। বেলস পার্ক যেন লাখো মানুষের জনসমুদ্র। ঘড়ির কাঁটায় সময় পেরোয় কিন্তু ভিড় ঠেলে টিম বাস
স্টেজে আসতে পারছে কই, পথে আটকা ঘন্টা খানেকের বেশি। সমর্থকদের ভালোবাসা কিছুক্ষণের মধ্যে রূপ নেয় বিশৃঙ্খলায়। লাখো মানুষের আবেগ সামাল দিতে পারেননি আয়োজকরা। শেষমেশ স্টেজে ওঠেন মুশফিক, রিয়াদ, রিশাদরা, কিন্তু মিনিট তিনেকের বেশি থাকতে পারেননি। চরম হট্টগোল, হই হুল্লোড়, নাজেহাল অবস্থা। তবুও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের এক নজর দেখাতেই তৃপ্তি। বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বলে কথা। তামিমরাও ট্রফি উঁচিয়ে ধরে জবাব দিলেন সেই ভালোবাসার। এটা আমার কাছে বড় একটা পাওয়া, আর আমি মূলত আসার কারণ হচ্ছে তামিম ভাইয়ের কাছে একটা অটোগ্রাফ নিব। তামিমের জন্য আমরা তামিমের বিগ ফ্যান। নেক্সট টার্গেট 26 সালের ট্রফিটা আমাদের হতেই হবে। আমরা বিপিএল এর ট্রফিটা পুরোপুরি আমাদের সম্পত্তি বানিয়ে নিতে চাই। এই বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বিপিএল এর খেলা এই বরিশালে যাতে দেওয়া হয়। এখানে জনসমুদ্র হয়ে গেছে, এত মানুষ যদি হইতো খেলা দেখার জন্য আরো বেশি মানুষ হবে। এর আগে বিশেষ বিমানে টানা 2 বিপিএল শিরোপাকে সঙ্গী করে বরিশালে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পথে পথে উৎসুক জনতার ঢল, হাত নেড়ে অভিবাদন, এক আবেগ ঘন পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভক্তদের পাগলামিতে ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা, ভেস্তে যায় আরো অনেক আয়োজন। কিন্তু ভালোবাসার কাছে ওসব যে নস্যি। দিন শেষে ভালোবাসাই তো আসল। বরিশাল ক্রিকেটের শহর, বরিশাল বিপিএল এর শহর। প্রমাণ করে দেয় ক্রিকেট ভালোবাসেন। একটা দাবিও বিপিএল ফিরুক বরিশালে। মাহবুব রিমন, বেলসবার্গ, বরিশাল। বরিশালে বিপিএল এর ট্রফি সেলিব্রেশনে সমর্থকদের ভিড় দেখে হতবাক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, জীবদ্দশায় এত মানুষ একসঙ্গে দেখেননি তিনি। তার ধারণা অন্তত 1.5 থেকে 2 লাখ দর্শক ছিলেন সেখানে। খুব বেশি সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিরোপাজয়ী ক্যাপ্টেন। আমার লাইফে আই হ্যাভ টু টেল ইউ দিস, আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি। বেলসপার্ক মাঠে বিপিএল চ্যাম্পিয়নদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে, তবে স্বাদ মেটেনি ক্রিকেট প্রেমীদের। জনস্রোত ঠেলে মঞ্চে উঠেছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা, তবে সেটা মোটে মিনিট 5-1-এর জন্য। সেখানেও ভক্তদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলার সুযোগ পাননি কেউ। সমস্ত কাজ ফেলে যারা ভালোবাসায় সিক্ত করলেন তাদের প্রতি সম্মান জানাতেই ঢাকায় ফিরে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেন তামিম ইকবাল। অনেক প্ল্যান ছিল, আমরা এই কারণেই পুরো টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবার সাথে দেখা হবে, আমরা কিছু কথা বলবো, প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবেন আপনাদের সবার সাথে। ওখানে স্টেজে খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি। আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও 1.5 থেকে 2 লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য। এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না। অধিনায়ক তামিম ইকবালের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, তাওহিদ হৃদয়রাও। অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বেশি সময় কাটাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে এবারের বিপিএলে পাবলিক এঙ্গেজমেন্ট ছিল চোখে পড়ার মতো। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনালে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়াম ছিল ফুল হাউস। টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে বিপিএল এর সদ্য সমাপ্ত আসর। বরিশাল সফরে দর্শকদের উন্মাদনা আরেকবার টের পেলেন ক্রিকেটাররা। ট্রফি নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এলাকা ভিত্তিক ট্যুরের ঘটনা এই বছরই প্রথম দেখা গেল। গ্লোবাল সুপার লিগ আর 2017 সালে জেতা বিপিএল শিরোপা নিয়ে রংপুর সফরে দারুণ সময় কাটিয়েছে রংপুর রাইডার্স। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে না হলে আরও উপভোগ্য একদিন কাটাতে পারতেন শিরোপাজয়ী ফরচুন বরিশাল ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বৈঠকে বসবে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। গাজীপুর থেকে আটক সাবেক এমপি চয়ন ইসলাম। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার 1308 জন। হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সাবেক ডিআইজি মোল্লা নজরুল। শয়তান শেষ না হওয়া পর্যন্ত চলবে অভিযান।
এবং ব্যাংক লুটপাটে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। 12 অর্থ পাচারকারী চিহ্নিত, জানালেন প্রেস সচিব। বিদেশ থেকে টাকা ফেরাতে তৎপর সরকার। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।